আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশের কর বিধি সাবজেক্টের ভাড়া হতে আয়ের একটা অঙ্ক করব। এই অঙ্কটা করলে কমপক্ষে 10 নম্বর, সর্বোচ্চ 18 নম্বর পর্যন্ত কমন পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। চলুন শুরু করা যাক। আর সবগুলো বই যদি ম্যাথগুলা যদি এবং এই বইটা যদি সম্পূর্ণটা আমাদের কাছে পড়তে চান, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। আজকে আমরা 2 নম্বর টপিক ভাড়া হতে আয় এটা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এই টপিকটা। চলুন একটা অঙ্ক ভালো করে শিখে নেন, পরবর্তী অঙ্কগুলো খুব সহজেই শিখতে পারবেন। তো আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব সেটা প্রবলেম নাম্বার 13, P3। বলা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু অনার্স 2020 সালে ইতিমধ্যেই আসছিল। ঠিক আছে, বলা হয়েছে জনাব খালিদ মাহবুব একজন সরকারি কর্মকর্তা। গুড। চট্টগ্রাম শহরে তার একটি বাড়ি আছে। বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন। নিচতলা থেকে বার্ষিক এত টাকা ভাড়া পান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা এত কিছু দেখবো না, আমাদের দেখার বিষয় হচ্ছে প্রশ্নে কি বলা হয়েছে, কি চাওয়া হয়েছে। বলা হয়েছে যে 2024-25 আয় বর্ষে জনাব খালেদ মাহবুবের ভাড়া হতে মোট আয় নির্ণয় করো। মানে ভাড়া হতে মোট আয় নির্ণয় করতে হবে। তো আমরা জানি ইনকাম ট্যাক্সের অঙ্কগুলো শুরু করতে হয় করদাতার নাম দিয়ে। তাহলে আমরা এখানে সবার প্রথমে কর দাতার নাম লিখি। এখন করদাতার নাম কি বলা হয়েছে? 2024-25 আয় বর্ষে জনাব খালেদ মাহবুবের, অর্থাৎ করদাতার নাম হচ্ছে জনাব খালেদ জনাব খালেদ মাহবুব। করদাতার নাম দিয়ে শুরু করব। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে জাস্ট এগুলো মুখস্থ লেখা, কারণ প্রতিটা টাইটেল সেম টু সেম হবে। সবার প্রথমে আমরা এখানে ঠিকানা লিখব। ঠিক আছে, সো ঠিকানা দেওয়া নাই, ডট ডট দিয়ে দিব, বা দেওয়া থাকলেও এটা লেখার দরকার নাই। এরপরে হচ্ছে আবাসিক মর্যাদা, আবাসিক মর্যাদা। এরপর হচ্ছে আয় বর্ষ লিখবো আমরা। আয় বর্ষ আমাদের বইয়ের ভিতরেই দেওয়া থাকবে, সো আপনারা সেখান থেকে আয় বর্ষ লিখবেন। দেখেন এখানে লেখা আছে 2024-25 আয় বর্ষে, অর্থাৎ আয় বর্ষ কত? 2024-25। এই ঠিকানার অপোজিট সাইডে আমরা লিখব কর অঞ্চল, কর অঞ্চল দিয়ে ডট ডট দিয়ে দিব। এরপরে দেখব ইটিআইএন, কি দিব? ই টি আই এন। আর এই পাশে যেহেতু আয় বর্ষ লিখেছি, আয় বর্ষের অপোজিটে আমরা কর বর্ষ লিখব, কর বর্ষ। আচ্ছা, ভিডিওটা কর বর্ষ 1 বছর পিছনে হবে, অর্থাৎ 24-25-এর জায়গায় 2025-26 হবে। আয় বর্ষের 1 বছর পর কর বর্ষ হয়। দেখেন, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে পারেন, আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। যেহেতু হাতে কলমে করাচ্ছি, সময় লাগবে। পরীক্ষার খাতায় যেভাবে আপনারা অ্যান্সার করবেন, আমি ঠিক একইভাবে আপনাদের এখানে যেহেতু করাচ্ছি, সো একটু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। নাম্বার পাইতে চাইলে তো সময় দিতেই হবে। তো যেই অঙ্ক করব সেই অঙ্কের টাইটেল সবার প্রথমে লিখবো। আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে? ভাড়া হতে মোট আয় নির্ণয়। তাহলে সেটাই আমরা এখানে জাস্ট লিখে দেব যে ভাড়া হতে মোট আয় নির্ণয়। ভাড়া হতে মোট আয় নির্ণয়, মানে প্রশ্নে যা আছে তাই। এখন আমাদের কাজ হচ্ছে ছক টেনে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা একটু ছক টানি। জাস্ট 2টা কলাম দিয়ে দিবেন। আপনারা আশা করি ছক টানতে পারেন সবাই। প্রথমে এই যে কলামটা দিলাম, এটাকে বলা হয় মেইন কলাম, আর আগেরটাকে বলা হয় প্রাইমারি কলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা এখানে আয়ের খাত ও ধারাসমূহ লিখবেন। আয়ের, এগুলো মুখস্থ, এগুলো প্রতিবার একই রকম। খাত ও ধারাসমূহ একবার মুখস্থ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আয়ের খাত ও ধারাসমূহ, এটা হচ্ছে প্রাইমারি কলামের টাকা, এখানে শুধু হিসাব করা হবে। এটা হচ্ছে মেইন কলামের টাকা, এই কলামের টাকায় মূলত ট্যাক্সের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, সবার প্রথমে পুনরায় আবার টাইটেল দেব, ভাড়া হতে আয়। ভাড়া হতে আয়, আবারও টাইটেল ভাড়া হতে আয়। এখন ধারাটা লিখতে হবে ব্র্যাকেট দিয়ে। ধারা মুখস্থ করে নেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 35 থেকে 39 ধারা।
ঠিক আছে, 35 থেকে 39 ধারা এতটুকু পর্যন্ত, এগুলো সব অঙ্কের ক্ষেত্রেই সেম, ধারা সেম, আয়ের খাত সেম, বিবরণ, আয়বর্ষ, করবর্ষ, শুধুমাত্র এখানে করদাতার নামটা প্রতি অঙ্ক ভেদে চেঞ্জ হয়ে যাবে, বাকি সব কিছু যেমন ছিল যেমন আছে তেমন থেকে যাবে, সেটার কোনো পরিবর্ধন হবে না। ঠিক আছে, এখন আমরা দেখি যে ভাড়া হতে আয় হয়েছে কি কি। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে জনাব খালিদ মাহবুব একজন সরকারি কর্মকর্তা। গুড। চট্টগ্রাম শহরে তার একটি বাড়ি আছে, ভালো কথা। বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন, মানে বাড়িটি 2 তলা, ঠিক আছে, তিনি দোতলায় বসবাস করেন। গুড। এখন বলছে তিনি নিচতলা থেকে বার্ষিক 3,60,000 টাকা ভাড়া পায়। নিচতলা ভাড়া দিছে, যেখান থেকে টোটাল বছরে 3,60,000 টাকা ভাড়া পান। বলা হয়েছে ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছেন 3,000 টাকা। হ্যাঁ, বাড়িটির মিউনিসিপ্যালিটি মূল্য 5,00,000 টাকা। তো সবার প্রথমে যে ভাড়াটা পাওয়া গেছে, ভাড়া মূল্যটা আমরা লিখবো সবার প্রথমে কি লিখবো? ভাড়া মূল্য, যে ভাড়াটা পাওয়া গেছে। আমাদের এখানে ভাড়া মূল্য কত দেওয়া আছে দেখেন, এই যে ভাড়া নিচতলা থেকে বার্ষিক 3,60,000 টাকা পায়, তাহলে 3,60,000 টাকা আমাদের কি ভাড়া মূল্য লিখে দিলাম। এখন এরপরে বলছে ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছে 3,000 টাকা। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন এই টাইপের অঙ্ক করবেন, যখন মালিকের টাকা ভাড়াটিয়া পরিশোধ করবে তখন ভাড়া মূল্যের সাথে যোগ হয়ে যাবে, যখন ভাড়াটিয়ার টাকা মালিক পরিশোধ করবে তখন ভাড়া মূল্য থেকে বিয়োগ হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখবেন ট্যাক্সের অঙ্কগুলো হিসাব করার সময়। যদি ভাড়াটিয়া মালিকের টাকা পরিশোধ করে সেক্ষেত্রে ভাড়া মূল্যের সাথে যোগ হবে, আর উল্টা হলে বিয়োগ হয়ে যাবে। তো এখানে কি করেছে, ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছে 3,000 টাকা, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মালিকের টাকা ভাড়াটিয়া পরিশোধ করছে, তাহলে যোগ হয়ে যাবে পৌর কর, কি যাবে, পৌর কর। তো পৌর কর কত টাকা পরিশোধ করেছে, 3,000 টাকা পরিশোধ করেছে। তাহলে ভাড়া মূল্যের সাথে পৌর কর যোগ করলে প্রকৃত ভাড়া বের হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আর পৌর করটা যোগ করার পর আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে বাড়িটির পৌর মূল্য কত। সো পৌর কর সহ আমাদের ভাড়ার মূল্য টোটাল বাইরে হলো 3,63,000 টাকা। কত বের হলো, 3,63,000 টাকা। এখন দেখতে হবে যে বাড়িটির পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য কত। বলা হয়েছে বাড়িটির মিউনিসিপাল মূল্য 5,00,000 টাকা। মিউনিসিপাল মূল্য বা মিউনিসিপাল ভ্যালু বা পৌর মূল্য হচ্ছে একটা সাধারণ নিয়ম, যেটা আমাদের ভাড়া মূল্যের নিচে লিখতে হয়। নিচে কি হিসেবে লিখতে হয়, অথবা হিসেবে লিখতে হয়। নিচে কি হিসেবে লিখতে হয়, অথবা পৌর মূল্য। পৌর মূল্য, এখন বলতে পারেন আগেরটা পৌর কর ছিল, এটা হচ্ছে পৌর মূল্য, মিউনিসিপাল মূল্য মানে হচ্ছে পৌর মূল্য। ঠিক আছে, সো পৌর মূল্য কত, পৌর মূল্য হচ্ছে 5,00,000 টাকা। পৌর মূল্য হচ্ছে 5,00,000 টাকা। কিন্তু এখানে ছোট্ট একটা ঘটনা আছে, যে বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন, আর নিচতলা থেকে ভাড়া পায় 3,60,000 টাকা, অর্থাৎ বাড়িটি দোতলা, ভাড়া দিছে একতলা, যতটুকু ভাড়া দিবে অতটুকুর হিসাব হবে, বাকি অংশটুকুর হিসাব হবে না। অর্থাৎ 5,00,000 টাকা পৌরমূল্য হলেও হিসাব হবে আমাদের 2,50,000 টাকা। ঠিক আছে, 5,00,000 টাকা হিসাব হলেও হয়ে যাবে কত, 2,50,000 টাকার হিসাব হয়ে যাবে। তো এখন দুইটার মধ্যে পৌরমূল্য এত, যেটি বড় লিখে দেবো এখানে, দুইটার মূল্যে যেটি বড়, দুইটার মধ্যে যেটি বড়। তো এই দুইটার মধ্যে কোনটা বড় দেখেন তো, 3,63,000 বড়, তাহলে 3,63,000 টাকা হয়ে যাচ্ছে যে ভাড়া মূল্য। ঠিক আছে, এখন ভাড়া মূল্য 3,63,000 হইলো। এইখান থেকে আমাদের একটা বিষয় অঙ্কটা পড়ে ভালো করে খুঁজে বের করে দেখতে হবে যে বাড়িটার কখনো ভাড়া খালি ছিল কিনা। তো আমাদের এই উপরের অংশটুকু নেই, মেরামত, ভূমি উন্নয়ন কর, খাজনা, ভাড়া, ঋণাদায়, সুদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে বাড়িটি 1 মাস খালি ছিল, যদি বাড়ি 1 মাস 2 মাস 3 মাস বা যত মাস খালি থাকে, তাহলে সেই টাকাটাও মাইনাস করে দিতে হবে। তাহলে যদি বাড়িটা ভাড়াটিয়া না থাকে সেক্ষেত্রে বাদ দিতে হবে, আগের বেলা যেমন যোগ করছি। তো ভাড়া যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় শূন্যতা ভাতা। কি বলা হয়, শূন্যতা ভাতা। এখন শূন্যতা ভাতা কত হবে, ভাড়া মূল্য কত আছে, ভাড়া মূল্য 3,60,000 টাকা। এই 3,60,000 টাকাকে 12 মাসে কয় মাস খালি ছিল, 1 মাস খালি ছিল, তাহলে সেই হিসেবে কত টাকা আসতেছে, 30,000 টাকা আসতেছে। যেহেতু এটা বাদ, বাদকে
ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, তাহলে বোঝা যাবে যে এটা মাইনাস করতে হবে। তাহলে এখন যে টাকাটা আসলো সেটাকেই বলা হয় ভাড়া মূল্য। সেটাকেই কি বলা হয়? ভাড়া মূল্য বা মোট ভাড়া মূল্য। মোট ভাড়া মূল্য কত? 3,63,000 থেকে 30,000 চলে গেলে 3,33,000 টাকা আসলো। তাহলে বাড়িটির ভাড়া মূল্য হচ্ছে 3,33,000 টাকা। এখন এই যেটা, এখন আমাদের বের করার পালা হচ্ছে যে সরকার এখান থেকে কিছু ছাড় দেয়, ঠিক আছে? তোমার ভাড়া মূল্য 3,33,000 টাকা আসছে, কিন্তু এখান থেকে সব টাকা তোমাকে, সব টাকার উপর তোমাকে, আপনাদেরকে বা ভাড়াটিয়া ভাড়ার বাড়ির মালিককে ট্যাক্স দিতে হবে না, কিছু কি আছে, ছাড় আছে। তো সেই ছাড়টাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ। সেই অনুমোদনযোগ্য খরচটা ভাড়া মূল্য থেকে বাদ দিতে হয়। তাহলে বাদ দিব আমরা অনুমোদনযোগ্য খরচ সমূহ। কি দেব? অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহ। এখন অনুমোদনযোগ্য খরচের মধ্যে 1 নম্বরে বাসা ভাড়ার বেলায় চলে আসবে মেরামত ও রক্ষণাবেক্ষণ। কি চলে আসবে? মেরামত। এটা থাকলেও আসবে, না থাকলেও আসবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। 1 নাম্বার চলে আসবে কি? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। সো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মোট ভাড়া মূল্যের 25% হবে যদি সাধারণ ভাড়াটিয়াকে ভাড়া দেওয়া হয়, আর 30% হবে যদি সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় বা সরকারি প্রতিষ্ঠানের কাউকে ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানের জন্য ভাড়া দিলে, ব্যবসা বাণিজ্যের জন্য ভাড়া দিলে 30%, সাধারণ ব্যক্তিকে ভাড়া দিলে 25% আসবে। যেহেতু ইনি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু এটা তো প্রতিষ্ঠান না, তো সেক্ষেত্রে এটা বাণিজ্যিক উদ্দেশ্যে দেয়নি। তো সেক্ষেত্রে হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বইয়ে যা থাক মুখস্থ হিসেবে 25% লিখতে হবে। তো 3,33,000 টাকার 25% হচ্ছে 83,250 টাকা, 1 নাম্বার। 2 নাম্বার এখন দেখি আমাদের বইয়ে আর কি কি আছে। সো বইয়ে দেখেন মেরামত খরচ আছে 40,000 টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ 83,000 টাকা হয়ে গেছে, এটা আর লেখার দরকার নাই। ভূমি উন্নয়ন কর 60,000 টাকা। কি আছে? ভূমি উন্নয়ন 6,000 নাকি? ভূমি উন্নয়ন কর কত হাজার টাকা? 6,000 টাকা। কিন্তু খেয়াল করেন বাসাটা ছিল 2 তলা, ভাড়া ছিল 1 তলা, অর্থাৎ 6,000-এর অর্ধেক 3,000 টাকা আমাদের ভূমি উন্নয়ন কর হয়ে যাবে। ঠিক আছে? এরপরে কি আছে দেখেন, ভূমির খাজনা 2,500 টাকা। তাহলে লিখব ভূমির, কি লিখব? ভূমির খাজনা কত হাজার টাকা? 2,500 টাকা। এখন দোতলা বাসা, ভাড়া 1 তলা, সেক্ষেত্রে হয়ে যাবে 1,250 টাকা। 4 নাম্বার। এরপর দেওয়া আছে ভূমির ভাড়া, তো এটাও আসবে। তাহলে লিখব ভূমির ভাড়া কত হাজার টাকা? 3,000 টাকা। কিন্তু ওই যে দোতলা বাসায় 1 তলা ভাড়া, সেক্ষেত্রে 1,500 টাকা এখানে আসবে। আর কি আছে? ঋণের সুদ, এটাও আসবে। তাহলে ঋণের সুদ 6,000 টাকা, 2 তলার মধ্যে 1 তলা বাসা ভাড়া, সেক্ষেত্রে এখানে আসলো আমাদের 3,000 টাকা। ঠিক আছে? এরপরে আর কি আছে? আদায় খরচ 7,000 টাকা। এখন আদায় খরচ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আদা আদায় খরচ, আইন খরচ, লিফটম্যান, নিরাপত্তা প্রহরী, দারোয়ানের বেতন, বিদ্যুৎ, পানি ও পয়কর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। এগুলো আলাদাভাবে আর লেখার প্রয়োজন নাই। ঠিক আছে? এরপর হচ্ছে আইন খরচ। আইন খরচটাও মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত হবে, এটা আর লেখার দরকার নাই। এরপর লিফটম্যান, নিরাপত্তা প্রহরী, দারোয়ানের বেতন 30,000 টাকা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত হবে।
বিদ্যুৎ পানীয় পয়কর মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত হবে, এটা আর আসবে না। বাড়িটি 1 মাস খালি ছিল, শূন্যতা ভাতা আমরা লিখেছি। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 10,000 টাকা, তা এটাও আমাদের হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পৌরকর 3,000 টাকা, তাহলে পৌরকর লিখবো আমরা 6। পৌরকর হচ্ছে 3,000 টাকা। তো বাসাটা 2 মাসের মধ্যে 2 তলার মধ্যে 1 তলা ভাড়া, সেক্ষেত্রে 1500 টাকা আসবে, শেষ। আর এখানে অন্য কোনো এন্ট্রি নাই। তো এখন এগুলোকে যোগ করতে পারি, যোগ করে দিলেই আমাদের অঙ্ক শেষ। তো দেখেন 83,000, 3,000 সবগুলো যদি একসাথে যোগ করি, যোগ করলে চলে আসবে 93,500 টাকা। এখন সবার প্রথমে এখানে বাদ ছিল না লেখা, বাদ থাকার কারণে এখানে দিবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন মাইনাস করে দিবেন। মাইনাস করে দিলে চলে আসবে 2,39,500 টাকা। এটাকেই বলা হয় ভাড়া হতে। এটাকে এখন ক্লোজ করে দিবেন, লিখবেন ভাড়া হতে মোট, এটা টাইটেল হচ্ছে ভাড়া হতে মোট করযোগ্য আয়। এটাই হচ্ছে ভাড়া হতে মোট করযোগ্য আয়, বুঝতে পেরেছেন? এরপর এটা যদি 10 নম্বরের অঙ্ক হয়, সেক্ষেত্রে ধারা লেখার জন্য 2 নম্বর এবং টিকা লেখার জন্য 2 নম্বর বরাদ্দ থাকবে। তো অবশ্যই টিকা লিখবেন। এখন টিকা কি কি লেখা যায় সেটা আমি একটু দেখা দিই আপনাদের। টিকা আমি আর না লিখে দিই, টিকাটা আপনারা নিজেরাই লেখেন, আমি শুধু বলে দিই। টিকা 1 নম্বর, দেখেন বাড়িটি মালিকের হয়ে ভাড়াটিয়া পৌরকর পরিশোধ করেছে, তাই সেটা ভাড়া মূল্যের সাথে যোগ হয়েছে। টিকা নাম্বার 1, এটা আপনারা ব্যাখ্যা, আমি যেটা বললাম সেটাই লিখে দেন। ব্যাখ্যাটা একটু কম বেশি হলেও সমস্যা নেই, মেন বিষয়টা আপনি লিখে দিলেই হয়ে গেল। যেমন আমি আগে যেমন বললাম, এখন যদি বলি যে ভাড়াটিয়া মালিকের টাকা পরিশোধ করেছে, তাই ভাড়া মূল্যের সাথে যোগ হয়েছে, এমন লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, একটু কম বেশি করে লিখলেও সমস্যা নেই। 2 নম্বর টিকা, যে বাড়িটি 1 মাস খালি ছিল, তাই 30,000 টাকা শূন্যতা ভাতা হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, এরপরে আর টিকা কি হবে, যেহেতু বাড়িটি 2 তলার মধ্যে 1 তলা ভাড়া দেওয়া হয়েছে, তাই কিছু হিসাব 2 তলার ভিতরে 1 তলা হিসাব করা হয়েছে। ঠিক আছে, আর কি, যেহেতু বাড়িটি সাধারণ ব্যক্তির ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়েছে, তাই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25% ধরা হয়েছে। ঠিক আছে, এরপর টিকা 5 কি, ভূমি উন্নয়ন কর, ভূমি খাজনা, ভূমির ভাড়া, ঋণের সুদ, পৌর কর, এগুলো সব অর্ধেক দেওয়া হয়েছে, কারণ বাড়িটি অর্ধেক ভাড়া ছিল। 6 নম্বর লিখবেন আদায় খরচ, আইন খরচ, লিফটম্যান, নিরাপত্তা প্রহরী, দারোয়ানের বেতন, বিদ্যুৎ পানি পয়কর, মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত, তাই আলাদাভাবে এগুলো আর লেখার প্রয়োজন নাই। আর আরেকটা জিনিস লিখবেন যে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়, তাই এটা অনুমোদনযোগ্য নয়। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটা কিন্তু মূলধন জাতীয়, মেরামতের অন্তর্ভুক্ত হলেও এটা মূলধন জাতীয় ব্যয়। সো এটা আর আমাদের এখানে অনুমোদনযোগ্য হবে না। তো আমি 7টা দিলাম। 4 নম্বরের 10 নম্বরের যদি অঙ্ক থাকে, যদি 10 নম্বরের অঙ্ক হয়, তাহলে কমপক্ষে 4টা টিকা দিতে হবে। 5 নম্বরের জন্য কমপক্ষে 2টা, 4 নম্বরের জন্য 2টা। ঠিক আছে, তো এইভাবে আপনারা বিষয়গুলোকে খেয়ালে রাখবেন। তো আমি আবার একটু রিভাইজ করে দিয়ে অঙ্কটা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে করদাতার নাম দিয়ে আমরা অঙ্ক শুরু করব। আমাদের এখানে করদাতা হচ্ছে জনাব খালেদ মাহবুব। ঠিকানা আবাসিক মর্যাদা, আয় বর্ষ এক পাশে লিখবো, কর অঞ্চল ইটিআইএন কর বর্ষ আরেক পাশে লিখে টাইটেল লিখবো ভাড়া হতে মোট আয়। এরপর আবারও আয়ের খাত ও ধারাসমূহ দিয়ে আমরা একটা রো দিব। এই প্রথমটা হচ্ছে প্রাইমারি কলামের টাকা, এটা হচ্ছে মেইন কলামের টাকা। ভাড়া হতে আয় পুনরায় টাইটেল দিয়ে ধারা লিখবো 35 থেকে 39। উপরের অংশটুকু সবগুলোই সব অঙ্কের বেলায় সেম টু সেম, তাই এটা মুখস্থ করে নেবেন। এখন ভাড়া হতে আয় যখন আমরা বের করব, সবার প্রথমে ভাড়া মূল্যটাই লিখে দেব 3,60,000 টাকা। যেহেতু মালিকের পৌরকর ভাড়াটিয়া পরিশোধ করে, তাই যোগ হয়ে গেছে পৌরকর 3,000 টাকা সহ 3,63,000 টাকা। আর পৌরমূল্য ছিল আমাদের সম্পূর্ণ বাসাটার জন্য 5 লক্ষ টাকা। যেহেতু 2 তলার মধ্যে 1 তলা নিচে থাকে, 1 তলা ভাড়া দেয়, অর্থাৎ 2 তলার মধ্যে 1 তলা ভাড়া দেওয়া, তাই অর্ধেক হিসাবে আমাদের পৌর
পৌরকর অর্ধেক হিসাবে আমাদের পৌরমূল্য আসবে। এখন পৌরমূল্য এবং ভাড়া মূল্যের মধ্যে যেটা বড় সেটাই আমাদের মেইন কলামে চলে আসবে। আর বাড়িটি যদি খালি থাকে কোনো মাসে তাহলে সেটা শূন্যতা ভাতা হিসেবে লিখব। যেমন আমাদের এই অঙ্কে ১ মাস বাড়িটা খালি ছিল। এটা ভাড়া মূল্যের হিসাবে হিসাব করতে হয়। ভাড়া মূল্য যেহেতু ১ বছরের দেওয়া হয়েছে তাই ১২ দিয়ে ভাগ করেছি। কারণ ১২ মাসে ১ বছর। এখন ১ মাস খালি ছিল তাই ১ দিয়ে গুণ করেছি। উপরে দিছি ১। যদি ২ মাস খালি থাকতো তাহলে উপরে ২ দিতাম। যদি ৬ মাস খালি থাকতো তাহলে আমরা উপরে ৬ দিতাম। সেই হিসেবে ৩০,০০০ টাকা আমাদের শূন্যতা ভাতা পাওয়া গেছে। তাহলে মোট ভাড়া মূল্য হচ্ছে ৩,৩৩,০০০ টাকা। এখন সরকার বলেছে এই ৩,৩৩,০০০ টাকা সম্পূর্ণ টাকার উপর তোমাকে ট্যাক্স দেওয়ার দরকার নাই। কিছু টাকা তোমাকে ছাড় দেওয়া যাচ্ছে। সেই ছাড় দেওয়া টাকাগুলোকে বলা হয় অনুমোদনযোগ্য খরচসমূহ। যখন আপনারা বাড়িটা ব্যবসায়িক কাজে বা বাণিজ্যিক কাজে ভাড়া দিবেন না, তখন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ চোখ বন্ধ করে মোট ভাড়া মূল্যের ২৫% দিতে হবে। এর পরবর্তীতে যদি অঙ্কে ভূমি উন্নয়ন কর, ভূমি খাজনা, ভূমির ভাড়া, ঋণের সুদ, পৌরকর থাকে তাহলে সেগুলোকে দিতে হবে ওই অনুপাতে যেই অনুপাতে বাসা ভাড়া দেওয়া হয়েছে। এখন সবগুলো লিখে মাইনাস করে দিলে আমরা ভাড়া হতে মোট করযোগ্য আয় পাবো। এরপরে যদি আমরা টিকা লিখে দিই তাহলেই আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তো আশা করা যায় আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনারা পরবর্তী সবগুলো ম্যাথ যদি এভাবেই ধারাবাহিকভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এই একটা সাবজেক্ট বাংলাদেশের করবিধিতে সবগুলো ম্যাথ সুন্দর করে কভার করে দেওয়া হবে মাত্র ৫০০ টাকা দিয়ে। আপনারা এটা হচ্ছে যুক্ত হয়ে আপনাদের প্রস্তুতি আরও গুছিয়ে নিতে পারেন। আর আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে, অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারেন। আর নেক্সট কোন টপিকে ভিডিও চান সেটাও জানাবেন। আর যদি আপনার হচ্ছে অন্য কোনো যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনি কে কোন জেলা থেকে শুনছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। তার আগে আমি একটু আমাদের গ্রুপটা দেখায় দেই। ফেসবুক গ্রুপটা যেখানে এই ক্লাসগুলো আপনাদের নেওয়া হচ্ছে। তো ফেসবুকে যদি আপনারা আসেন তাহলে এই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ। এখানে প্রতিদিন রবি, মঙ্গল, বৃহস্পতিবার ক্লাস হয়। সো এখানে গাইডলাইন ক্লাস সহ অন্যান্য সবগুলো ক্লাস সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভাইজ ক্লাস সহ দেওয়া হয়। সো আপনারা যদি আমাদের গ্রুপে যুক্ত হন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।